2024-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবারের মতো নতুন অর্থ বছরে বাজেট ঘোষণা করতে যাচ্ছে। আর এই বাজেট ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ভাবছেন, তাদের প্রত্যাশা কি? এনটিভির বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা অনুষ্ঠানে আমি আতিক হাসান আছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। জানাবো তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন মতামত। বাজেট নিয়ে আমার প্রথম বক্তব্য হচ্ছে ব্যাট। বাংলাদেশে এখন যে অস্বাভাবিক ব্যাট, বিশেষ করে নিত্য পণ্যে, গো খাদ্যে আরো অনেক ক্ষেত্রে ব্যাটের পরিমাণ অনেক বেশি। এই ব্যাটের পরিমাণ কমাইতে হবে। এটা মানুষের দায়িত্ব অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে। নতুন যে বাজেট প্রণয়ন হবে সেই জায়গায় আমি মনে করি যে সাধারণ জনগণ বা যারা খেটে খাওয়া মানুষ, যারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারে এবং তারা যেন কেনাবেচা ক্ষেত্রে যে তাদের যে 50 টাকার জিনিস 150 টাকা 200 টাকার পর্যায়ে যে তাদের যে নাভিশ্বাসের মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, এটাই আমার নতুন বাজেটে প্রত্যাশা থাকবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা দেখেছি গত বছরগুলোর যে বাজেটগুলো হতো সেই বাজেটগুলোতে আসলে আমাদের প্রত্যাশা দেখাতো অনেক বড়, যে আমি পরবর্তী বাজেটে মূল্যস্ফীতি এত কমাবো, জিডিপি এত বাড়াবো, এই এই সমস্যাগুলো চাই। কিন্তু বাস্তবে আমরা আসলে তেমন কিছু দেখতে পারিনি। আমরা পরবর্তীতে আবার নতুন বাজেট চলে আসে এবং আমরা সেই নতুন বাজেট নিয়ে মাতামাতি করি। কিন্তু আমার কাছে প্রয়োজন যেটা মনে করি সেটা হচ্ছে যে নতুন যে বাজেটটা প্রণয়ন হবে সেই বাজেটটা যেন শেষ বছরে যে তারা জবাবদিহিতার আওতায় আসতে পারে, যে তারা আসলে সে বাজেটটা যে প্রণয়ন করছে সে বাজেটটা সম্পূর্ণ তারা বাস্তবায়ন করতে পেরেছে কিনা, এবং সে বাস্তবায়নের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো কোথায় ছিল, এবং তাদের যে তারা কেন সে বাজেটে বাস্তবায়ন করতে পারেনি সেই জবাবদিহিতার জায়গা যেন তারা তৈরি করতে পারে। আর একটা বিষয় হচ্ছে, আমি যেটা এই নতুন বাজেটে যেটা সমালোচনা করব সেটা হচ্ছে যে সেইখানে একটা সমালোচনার জায়গা আছে। সেটা হচ্ছে যে নতুন বাজেট ধরা হয়েছে প্রায় 7 লাখ সামথিং, এমন নতুন বাজেট করা হয়েছে। তো সেই জায়গায় রাজস্ব বোর্ড থেকে আয় করার কথা বলেছে 5,78,000 কোটি টাকা, এরকম একটা সংখ্যার কথা বলা হচ্ছে। কিন্তু আসলে রাজস্ব বোর্ড থেকে আমরা কি গত বছরগুলোতে বা বিগত বছরগুলো থেকে কি সেই মানে চাহিদা মতো রাজস্ব আদায় করতে পেরেছে কিনা, সেখানে আমার প্রশ্ন থেকে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট যেহেতু এটা, তো এই বাজেট থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি। বর্তমান বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের জন্য অন্যতম বড় সমস্যা হচ্ছে মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং কি অনুৎপাদনশীল খাতে যে ব্যয় আছে সেটা। তো এই অনুৎপাদনশীল খাতগুলোতে ব্যয় হ্রাস করা, যেমন অপ্রয়োজনীয় যে মেগা প্রজেক্ট গুলো আছে এইসবে বর্তমানে যদি আমরা চিন্তা করি টাকা বিনিয়োগ না করা ওইভাবে, যেগুলো হচ্ছে এছাড়া প্রশাসনিক খাতে আমাদের খরচ কমানো, যেমন দেখা যায় যে একটা প্রজেক্টে বিদেশ ভ্রমণে অনেক টাকা খরচ করতে হচ্ছে যে সরকারের পক্ষ থেকে। এইসব যে অপ্রয়োজনীয় যে খরচগুলো রয়েছে সেগুলো কমাতে হবে, মানুষের কথা চিন্তা করতে হবে, জীবনমুখী হইতে হবে আমাদের যে বাজেটটা আছে। যেমন বাংলাদেশের যে সাধারণ জনগণ রয়েছে তাদের যেন পর্যাপ্ত হচ্ছে সুযোগ সুবিধা থাকে, এবং উৎপাদনশীল খাতগুলোতে হচ্ছে ব্যয় বৃদ্ধি করা, কৃষকদের অধিকার নিশ্চিত করা, প্রয়োজনীয় ভর্তুকি দেওয়া, অপ্রয়োজনীয় ভর্তুকিগুলা বাতিল করা, এগুলোই হওয়া উচিত আমাদের লক্ষ্য। আর মুদ্রাস্ফীতি হ্রাস হইতে হবে আমাদের অন্যতম বড় লক্ষ্য। সেই সাথে হচ্ছে বেকারত্ব হ্রাস করা, কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তো আমাদের বর্তমানের যে বাজেট যেটা আমরা পাবো সেটার লক্ষ্যই হওয়া উচিত মুদ্রাস্ফীতি হ্রাস, উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি এবং কি বেকারত্ব হ্রাসের এবং কর্মসংস্থান সৃষ্টির উপায় তৈরি করা। যদিও আমাদের অর্থনীতি গত সরকারের লুটপাটের কারণে অত্যন্ত বিধ্বস্ত, সরকারের জন্য খুব কঠিন একটা বিষয়, তারপরও আমি বলবো যে বাজেটের জন্য এমনভাবে করা হয় যে যারা একটু নিম্নবিত্ত গরিব তাদের উপরে যেন বোঝাটা কম হয়, আর যারা বিত্তশালী এবং কর্পোরেশন তাদের থেকে বেশি ট্যাক্সটা চার্জ করা হয়। অর্থাৎ দেশের এই মানে ভারসাম্যপূর্ণ বজায় রাখার জন্য ধনিক শ্রেণীর কাছ থেকে টাকাটা এনে গরিবদের মাঝে সাবসিডি বিভিন্ন অ্যালাউন্স ফান্ড যদি দিতে পারে তাহলে মনে হয় সেক্ষেত্রে একটু মানে দেশের সামগ্রিক উন্নয়নটা ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বাজেটের জন্য আমরা এমনভাবে করি যেখানে দ্রব্যমূল্যটা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয়টা যেন একটু কম থাকে, কারণ দ্রব্যমূল্যটা মানুষের জন্য একটু অস্বাভাবিক পর্যায়ে চলে যায়। আর দ্রব্যমূল্য গেলে অটোমেটিক ইনফ্লেশন কম থাকবে। সো এই দুইটা বিষয় অন্তত গুরুত্বপূর্ণ যে দেখা হয় যে গরিবরা সহায়তা পাবে, ধনীরা পে করবে, আর দ্রব্যমূল্যটা একটু নিয়ন্ত্রণে থাকবে। সরকারের কাছে এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই অনুরোধ করবো যে উনি বাজেট করার সময় যেন এই দুটা বিষয়ে খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে বিবেচনা করে। শিক্ষাক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ বাজেট বরাদ্দ রাখা উচিত এবং সেটা প্রপারভাবে ডিস্ট্রিবিউশন করা উচিত, ব্যবহার করা উচিত, এবং সেইটা খোঁজখবর রাখা উচিত টাকাটা সঠিকভাবে ব্যবহার করে আমাদের দেশের উন্নয়নে কাজে লাগছে কিনা।